হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস। তো তোমাদের অনেকগুলো রিকোয়েস্ট এসেছিল, তো অনেকগুলো সিরিজ অফ ভিডিওস অ্যাকচুয়ালি বানাতে হচ্ছে, তো যার কারণে আমি রেগুলারলি অন টাইমে ব্লগ দিতে পারছি না, বাট চেষ্টা করছি চ্যানেলের ডেলি ব্লগস নিয়ে আসার। কারণ আমি যতই কাজে বিজি হই না কেন, কাজের ফাঁকে অ্যাটলিস্ট 10-15 মিনিটস আমি চেষ্টা করি তোমাদেরকে ডেডিকেট করা এবং ব্লগসগুলোকে এডিট করে আপলোড করারও চেষ্টা করি। তো রিসেন্টলি আমার কাছে কিছু আগের আমি আমার প্রেগনেন্সি কিভাবে এলো বা কি কি কমপ্লিকেশনস ছিল সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়েছিলাম একজনের রিকোয়েস্টে। তো তার পরিপ্রেক্ষিতে আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছিল যে তুমি কিভাবে জানলে তুমি প্রেগনেন্ট, তুমি প্রেগনেন্সির টাইম কিভাবে বের করলে, পিসিওডি থেকে কিভাবে তুমি প্রেগনেন্সিতে রিকভার করলে। তা আই থিঙ্ক ওই ভিডিওটাতে 10,000-এর আশেপাশে ভিউজ ছিল এবং অনেকগুলো প্রশ্ন এসেছিল কমেন্ট সেকশনে। তো তার মধ্যে থেকে একটা ভেরি ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন আমি আজকে ডিসকাস করবো তোমাদের সাথে, যেটা আমার মনে হয়েছে এই ব্লগে ডিসকাস করে দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, বিকজ অনেকেই তোমরা জানতে চেয়েছো। তো সবার প্রথমে বলে দিই যে আমি কিন্তু পিসিওডির সমস্যা থেকে অনেক দিন ধরেই ভুগছিলাম। মানে আমি যখন স্কুলে পড়তাম, মোটামুটি যখন ক্লাস 9-10-এ পড়ি, ওই পিউবার্টির টাইমটা থেকে কিন্তু আমি বেসিক্যালি হচ্ছে পিসিওডির সমস্যায় ফেস করছিলাম। এবং তারপর আমি প্রচুর অ্যালোপ্যাথিক ডক্টর দেখেছি, যেটা আমি আগের ব্লগেও শেয়ার করেছিলাম। আলটিমেটলি কিন্তু আমার কোনো প্রপার সলিউশন হয়নি এবং তারপরও আমি প্রচুর মেডিসিনস নিতাম, যেটা হতো যে 6 মান্থস ঠিক হয়ে যেত, তারপর থেকে কিন্তু আবার ওই পিরিয়ডে ইরেগুলারিটি যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আবার আর কি ফিরে ফিরে আসতো। তো সেটা থেকে রিকভার করতে আমাকে অনেকটা মেডিকেশনস নিতে হয়েছে, বাট তারপরেও যখন 2-3 বছর ধরে জিনিসটা ঠিক হচ্ছে না, ফাইনালি কিন্তু আমি হোমিওপ্যাথিক করা শুরু করেছি। তো হোমিওপ্যাথিক মেডিসিনে ইউজুয়ালি যে ওয়ার্ক টাইমটা থাকে ওষুধের, সেটা কিন্তু অনেক লং পিরিয়ড অফ টাইম হয়। আমরা সকলেই জানি যে হোমিওপ্যাথিক মেডিসিনস কাজ করতে একটু সময় নেয়। তো আমি মোটামুটি 7-8 ইয়ার্স কন্টিনিউ মেডিকেশনস করে গেছি এবং ধীরে 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 রিকভার করেছি। তো মেন যেটা ডক্টর আমাকে বলেছিলেন সেটা হচ্ছে, যেহেতু তোমার একটা এইরকম পিসিওডির সমস্যা, মানে হচ্ছে একটা হরমোনাল ইমব্যালেন্স আছে, তো সেই কারণে যেটা হতে পারে সেটা হচ্ছে মিসক্যারেজেস হয়ে যেতে পারে, সিস্টের প্রবলেম আবার করে রাইজ করতে পারে। তো তখন প্রেগনেন্সিটাকে হোল্ড করা খুব প্রবলেম হয়ে যায় এবং পিসিওডির সমস্যার পেশেন্টসদের না একটু যেটা হয় সেটা হচ্ছে ওভারওয়েট হয়ে যাওয়া, ওবেস হয়ে যাওয়া। তো যেটা আমার অ্যাকচুয়ালি হয়েছিল, আমি আস্তে আস্তে অনেক বেশি ওয়েট গেইন করি। এখন তো আমি অনেক ডায়েটিং করে অনেকটাই মেনটেন করার চেষ্টা করি, বাট মাঝখানে আমি অনেকটা ওয়েট গেইন করে নিয়েছিলাম, যেটা থেকে আমি ওয়েট লুজ করতে পারছিলাম না। তো তারপরে আই ডিসাইডেড, যখন আই ওয়াজ 27 তখন আমি ডিসিশন নিলাম যে লেটস ট্রাই ফর এ বেবি। তো তারপরে আমরা বেবি প্ল্যানিং করে, ইন আ ভেরি প্ল্যান্ড ওয়ে আমরা বেবি প্ল্যান করে বেবি নিয়েছিলাম এবং কিভাবে সেই প্ল্যানিংটা করেছিলাম সেটা তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো সবার প্রথমে আমাদের একটা ওভিউলেশন টাইম আছে। এটা কিন্তু এই যে প্রেগনেন্সিটাকে যেটা প্ল্যান্ড প্রেগনেন্সি বলে, এটা কিন্তু একটা পুরো সায়েন্সের উপর ভিত্তি করেই প্ল্যানিংটা হয়, সেটা তোমাদের বুঝতে হবে। বিকজ এটা আমাদের বায়োলজিক্যাল স্ট্রাকচার, এটাকে যদি তোমরা না বোঝো তাহলে কিন্তু প্রপার অন টাইম প্রেগনেন্সি কীভাবে প্ল্যান করতে হবে সেটা কিন্তু বুঝতে পারবে না। প্রথমেই বলে দিই যে যারা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি করে তাদেরটা তো আনপ্ল্যান্ড, বাট যারা প্ল্যান করে একটা পার্টিকুলার টাইমে, তারা চাইছে যে এবার আমরা চাই যে এই মাসেই হয়ে যাক, তো বা অনেক দিন ধরে যারা ট্রাই করে আসছে হচ্ছে না, তো তাদের জন্য আমার মনে হয় এই ভিডিওটা কোথাও না কোথাও গিয়ে একটুখানি হলেও হয়তো হেল্প করতে পারে। সো যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমরা একটা প্রপার টাইম প্রথমে ফিক্স করে নিয়েছিলাম যে এই টাইমটা বা এই মান্থটা ইজ প্রেফারেবল ফর মি। সো ওই মান্থে গিয়ে আমরা প্ল্যান করব। সো সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ওভিউলেশন ট্র্যাক করা। এখন দেখো, যেহেতু আমার পিসিওডির একটা সমস্যা ছিল, তো প্রপার পিরিয়ডের কোনো টাইম আমার নেই। তো মাসের যে কোনো টাইমে আমার পিরিয়ড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সব থেকে বড় কথা হচ্ছে, হয়তো আগের মাসে যদি 20 তারিখে হয়, পরের মাসে আমার 25 তারিখে পিরিয়ড হচ্ছে, তারপরের মাসে আমার 30 তারিখে পিরিয়ড হচ্ছে। তো এখন এই সিচুয়েশনে আমি বুঝবো কি করে আমার পিরিয়ড কবে আসবে? আর প্রপার পিরিয়ডের ডেট না জানলে কিন্তু ওভিউলেশন ট্র্যাক করাটা মুশকিল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওভিউলেশন জিনিসটা কি? ওভিউলেশনটা হচ্ছে আমাদের যে শরীরে দুটো ওভারি রয়েছে বোথ সাইডে, এই ওভারির কাজ হচ্ছে আমাদের শরীরে ডিম
মানে মেয়েদের শরীরে যে ডিমের প্রোডাকশন করার কাজ হচ্ছে ওভারিতেই থাকে। একটা বাচ্চা যখন জন্ম নেয়, স্পেশালি যদি সে মেয়ে বাচ্চা হয়, সে কিন্তু মিলিয়নস অফ এগস নিয়ে জন্ম নেয় এবং তার মধ্যে কিন্তু কিছু কোয়ান্টিটি অফ এগসই কিন্তু ফার্টাইল হয়, মানে ভালো কোয়ালিটির হয়, আর ম্যাক্সিমামগুলোই কিন্তু ওগুলোর কাজে লাগে না এবং নাম্বার কিন্তু কমতে থাকে। তো সেই কারণে যত বয়স বেশি হয় এগস রাপচার হয়ে যায়, এগসের কোয়ালিটি ডিটোরিয়েট হয়ে যায়, বেবি হতে সমস্যা হয়, তখন IVF প্রেগনেন্সি এটা ওটা করে তখন অসুবিধা ফেস করতে হয়। সেজন্য প্রপার টাইমে প্রেগনেন্সিটাকে প্ল্যান করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এইবারেতে আমাদের ওভারি কিন্তু মাসের প্রত্যেক দিন এই ডিমগুলোকে রিলিজ করে না। এই ডিম রিলিজ করার কিন্তু একটা প্রপার টাইম আছে, সেই টাইমটা ক্যালকুলেট করাটাই হচ্ছে মেন ব্যাপার। যাদের 30 ডেজ প্রেগনেন্সি সাইকেল, তাদের মানে প্রেগনেন্সি হচ্ছে আসাটা বা প্রেগনেন্সি প্ল্যান করাটা ভেরি ইজি। তার কারণ হচ্ছে এই যে ওভুলেশন ডে, এটা ট্র্যাক করার একটা প্রপার ক্যালকুলেশন আছে। সেটা কিভাবে বলে দিচ্ছি। যদি তোমাদের 30 ডেজের পিরিয়ড সাইকেল হয়, মানে প্রত্যেক মাসেই 30 দিন পর পর ধরেই পিরিয়ড আসছে, মানে এই মাসের 5 তারিখ মানে পরের মাসের 5 তারিখে পিরিয়ড আসছে। 30 দিনে মাস কিংবা 31 দিনে মাস সেটা ম্যাটার করে না একদিনে, বাট মোটামুটি এই মাসের 5 মানে পরের মাসের 5 কিংবা 6, তো ওটাকে 30 ডেজ অফ পিরিয়ড সাইকেল আমরা ধরি। এবং সেইভাবে দেখতে গেলে কিন্তু মানে সেটা হচ্ছে পারফেক্ট, মানে একদম অন টাইম আর কি পিরিয়ড আসে। 30 থেকে 14 মাইনাস করবে, যে ডেটটা মানে যে ডেটা আসবে সেটাই কিন্তু হচ্ছে তোমার ডে অফ প্রেগনেন্সি, মানে সেটাই হচ্ছে কিন্তু তোমাকে ওভিউলেশন আর কি ওই দিনেই কিন্তু তোমার টেস্ট করতে হবে বা ওই দিনেই তোমাকে রিলেশনশিপ বানাতে হবে। আরেকটু বেটার ওয়েতে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 30 মাইনাস 14টা কিন্তু হচ্ছে একটা ক্যালকুলেশন। ওই নাম্বারটাকে কিন্তু মাথায় রেখে আমাদের ওভিউলেশনটি বের করতে হবে। ধরে নিলাম কথার খাতিরে পিরিয়ড সাইকেল 30 ডেজ এবং প্রত্যেক মাস 30 দিন পর পর পিরিয়ড আসে, সেক্ষেত্রে কিন্তু 30 থেকে যদি আমি 14 মাইনাস করি, 14 মাইনাস করি, তাহলে কিন্তু থেকে যায় 16। অর্থাৎ তোমাদের মানে তোমার যদি 16th ডেটা হচ্ছে প্রপার টাইম অফ ওভিউলেশন হয়, তাহলে কিন্তু ওই দিনে রিলেশনশিপটা বানাতে হয়। এবার 16th ডে আমরা কি হিসাবে ধরছি, বের তো করে নিলাম 13 মাইনাস 14 মানে হচ্ছে গিয়ে 16। তো 16 নম্বর দিন মানে কোন দিনটা? পিরিয়ড যখন তোমার হচ্ছে, ধরে নাও এই মাসের 5 তারিখে তোমার পিরিয়ড হয়েছে, তাহলে 5 তারিখটা হচ্ছে কিন্তু তোমার ডে 1, ঠিক আছে? 6 তারিখটা ডে 2, 7 তারিখটা ডে 3। এইরকম ভাবে পিরিয়ড শেষ হয়ে গেলেও 1 2 3 4 করে কিন্তু ক্যালকুলেশন করে 16 নম্বর যে ডেটটা আসবে তোমার কাছে, সেই ডেটেই কিন্তু তোমার এগ রিলিজ হবে, ঠিক আছে? এটা কিন্তু একটা সায়েন্টিফিক ক্যালকুলেশন, মেডিকেল বেসে এইভাবে ক্যালকুলেট করা হয়। এবং যখন একটা মহিলা প্রেগনেন্ট হয়, গাইনোকোলজিস্টের কাছে যায়, ওরাও কিন্তু এইভাবেই এস্টিমেটেড ডেলিভারি ডেটটা কিন্তু বের করে। সেটার উপর যদি তোমরা ভিডিও চাও আমি পরে ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, কিন্তু ওভিউলেশন ডে কিন্তু এইভাবেই বের করতে হয়। যদি তোমার 28 দিনে পিরিয়ড সাইকেল হয়, সেক্ষেত্রে কিন্তু 28 মাইনাস 14 করে যত বেরোবে সেই ডেটা হচ্ছে তোমার ওভিউলেশন ডে। এবার একটা প্রশ্ন আসতে পারে কি এক্স্যাক্টলি কি 16 নম্বর দিনই আমার ডিম্বাণু থেকে ডিমটা রিলিজ হচ্ছে? বিষয়টা হচ্ছে যে এক্স্যাক্টলি ওই দিন না হলেও 1-2 দিন আগে কিংবা পরে কিন্তু মোরাললেস ওই টাইমে কিন্তু ডিম রিলিজ হয়। তো তোমাদের যেটা করতে হবে, ইন কেস অফ প্ল্যান্ড প্রেগনেন্সি, তোমাদের কিন্তু ওই মানে যে ডেটটা তোমাদের বেরোচ্ছে মাইনাস করে 14 মাইনাস করে 28 যদি তোমার মানে 28 ডেজ অফ পিরিয়ড সাইকেল হয়, তাহলে 28 মাইনাস 14 করে যত বেরোবে সেটা। যদি তোমার 30 দিনে হয় 30 মাইনাস 14 করে 16 বেরোলো। যদি তোমার 32 ডেজ অফ পিরিয়ড সাইকেল হয়, তাহলে 32 মাইনাস 14 করে যত বেরোবে সেটা হচ্ছে তোমার প্রপার ডেট। তার 2 দিন আগে থেকে তোমরা রিলেশন বানানো স্টার্ট করতে পারো, ঠিক আছে? এবার রিলেশনকে এভরিডে বানাতে হবে। এভরিডে যদি তোমরা রিলেশনশিপটা মেনটেন করতে পারো, প্রেগনেন্সি যারা প্ল্যান করছে তাদের জন্য বলছি, আর যারা আনপ্ল্যান্ড ওয়েতে প্রেগনেন্সি লিড করছে তাদের তো কিছু বলার নেই, তাদের তো অলরেডি মানে দে আর ইন দ্য প্রেগনেন্সি, ঠিক আছে? তো কিছু করার নেই। যারা প্ল্যান্ড প্রেগনেন্সি করছো বা প্রেগনেন্সির জন্য ট্রাই করছো কিন্তু কোনোভাবে প্রপার টাইমে হচ্ছে না, তারা এই পদ্ধতিটা ফলো করতে পারো। কারণ আমিও এভাবে নিজের প্রেগনেন্সিটাকে প্ল্যান করেছিলাম এবং আমি এই প্রেগনেন্সিটা প্ল্যান করার আগে আমি আমার গাইনোকোলজিস্টের থেকে কিন্তু সাজেশন নিয়েছিলাম। তিনি কিন্তু আমাকে এই সাজেশনটাই দিয়েছি, এটা আমি তোমাদেরকে দিচ্ছি। এবং এইটার উপর আমার কাছে অনেকগুলো প্রশ্ন এসেছিল, তারা জানতে চেয়েছিল, সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটা বানানো।
এইবারে মুশকিলটা হচ্ছে যাদের প্রপার ডেট অফ পিরিয়ড আছে তারা তো খুব ইজিলি বের করে নিতে পারবে, কিন্তু যাদের পিসিওডি রয়েছে বা পিসিওএস রয়েছে অর্থাৎ পলিসিস্টিক ওভারি ডিজিজ বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তারা কিভাবে ডেট ক্যালকুলেট করবে? কারণ তাদের তো পিরিয়ড ইরেগুলার, তাদের তো কোনো প্রপার পিরিয়ডের ডেটই নেই, তাহলে তারা কিভাবে প্রেগন্যান্সি প্ল্যান করবে? একটা মোটামুটি আন্দাজ তোমাদেরকে নিতে হবে যে তোমাদের 32 ডেজ কি 34 ডেজ কি 35 ডেজ। ফর অ্যান এক্সাম্পল আমি ধরে নিলাম যে লাস্ট 3 মাসে আমার হয়তো একবার 30 দিনে পিরিয়ড হয়েছে, একবার 32 দিনে হয়েছে, একবার 35 দিনে হয়েছে, ঠিক আছে? যদি 35 এর নিচে থাকে তাহলে আমরা 30 ডেজ অফ পিরিয়ড সাইকেলে যাব, যদি 35 এর উপরে থাকে তাহলে আমরা 40 ডেজ অফ পিরিয়ড সাইকেলে যাব, ঠিক আছে? বোঝাতে পারলাম? 5-5 করে কিন্তু আপ ডাউনে চলবে, হ্যাঁ? কারণ যাদের পিসিওডির সমস্যা থাকে তাদের প্রপার কোনো টাইম থাকে না পিরিয়ডে। এবার তোমার যদি প্রপার কোনো টাইম না থাকে তাহলে তুমি কিভাবে মানে ওভিউলেশনটা ট্র্যাক করবে? সেক্ষেত্রে কিন্তু পুরোটাই কনসেপশনের ওপর করতে হয়। আমি যেভাবে বলে দিলাম, যেভাবে আমি নিজে প্রেগন্যান্সি প্ল্যান করেছি, সেটা হচ্ছে 30 থেকে 35 দিনের মধ্যে যদি তোমার পিরিয়ড সাইকেল হয়, মোটামুটি লাস্ট 3 মাস ক্যালকুলেট করে দেখে নেবে যে লাস্ট 3 মাসে আমার কোন ডেটে হয়েছে, তো তাহলে হচ্ছে গিয়ে 35 ডেজ অফ পিরিয়ড সাইকেল হবে, নয়তো কিন্তু তার বেশি হলে 40 ডেজ অফ পিরিয়ড সাইকেল হবে, ঠিক আছে? আর যদি তার থেকেও বেশি দিন হয়ে যায়, মানে 40 দিনের থেকেও বেশি দিন পর পর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করতে পারো তোমরা, কারণ ওইটা একটু বেশি হচ্ছে তোমার প্রেডিক্ট করা মুশকিল হয়ে যায়। তো এইটা হলো ব্যাপারটা। এবার তোমরা এভরিডে যদি রিলেশনশিপ মেনটেন করতে পারো তো খুব ভালো, যদি সেটা না পারো তো অল্টারনেটিভ ডেজে রিলেশনশিপ বিল্ড আপ করতে পারো, প্রেগন্যান্সির জন্য ট্রাই করতে পারো। এবার আমি বলে দিচ্ছি যে কিভাবে তোমরা শিওর হবে যে তোমরা ওভিউলেট করছো, ঠিক আছে? মানে ডিম্বাণু থেকে ডিমটা যে বেরিয়েছে সেটা তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে সে বিষয়ে আর একটু কথা বলি। সবার প্রথমেই একটা কথা বলি, আমরা একটা কোম্পানির সাথে খুব ওয়েল নোন, সেটা হচ্ছে আইনু, ঠিক আছে? এই কোম্পানির আই থিঙ্ক অনেকেই দেখেছো যে কোনো মেডিকেল স্টোরে আইনোর বড় বড় বক্স সাজিয়ে রাখা থাকে। তো আমি একটা আমার সামনে নিয়ে বসেছি, হয়তো ফ্রন্ট ক্যামেরা একটু উল্টো দেখালেও তোমরা মানে ফেসটা দেখে বুঝতে পারবে যেটা কি জিনিস। আইপিএল আইনো এগুলো কিন্তু মানে কমন জিনিস, এগুলোর সাথে সবাই অ্যাকাস্টমড। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছ আইনোর বক্সটা, এটা কিন্তু তোমরা যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবে। এটার একটা বক্সের দাম হচ্ছে 549, বাট এখন তো মোটামুটি ডিসকাউন্ট সব জায়গাতেই পাওয়া যায়, তো তোমরা কিন্তু এটা ডিসকাউন্ট পেয়ে যাবে। এটার মানে যেটা হচ্ছে তোমার এক্সপায়ারিও অনেকদিন থাকে, তো তোমরা যদি মনে করো যেটা কিনে রাখবে 2 মান্থস পরে গিয়ে ট্রাই করবে তো সেটাও করতে পারো। এবার আমি বলে দিচ্ছি কি করবে। আইনোটা হচ্ছে বেসিক্যালি আমাদের শরীরের লিউটেনাইজিং হরমোন যেটা থাকে, এলএইচ হরমোন যেটাকে বলা হয়, তোমরা এগুলোর ব্যাপারে গুগলেও সার্চ করতে পারো, সেখানেও তোমরা একই আর কি ইনফরমেশন পাবে যেগুলো আমি বলছি সেটাই। তো এই যে স্ট্রিপটা থাকে, অর্থাৎ এইটার ভেতর যে স্ট্রিপটা থাকে, এটার কাজ হচ্ছে আমাদের শরীরের লিউটেনাইজিং হরমোনটাকে ডিটেক্ট করা। আমি তোমাদের প্রাসঙ্গিক বলে রাখি, আমরা যে প্রেগনেন্সি কিটে প্রেগনেন্সি টেস্ট করি সেটা কিন্তু এইচসিজি হরমোন ডিটেক্ট করে, সেই হরমোনটা আর এই হরমোনটা কিন্তু অ্যাবসলিউটলি ডিফারেন্ট। তোমরা যদি এইচসিজি হরমোনের ব্যাপারেও জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি সেটার উপর প্রপার তোমাদের গাইডেন্স ভিডিও দিয়ে দেবো। বাট এইটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা হরমোন। এই লিউটেনাইজিং হরমোনটা আমাদের শরীরে যখন ডিম্বাণুগুলো রিলিজ হয় সেটাকে নারিশ রাখে, সেটাকে সুস্থ রাখে, সেটাকে ইনট্যাক্ট রাখে, যাতে সেটা রাপচার না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, সেটাকে গ্রো করতে হেল্প করে হচ্ছে এই লিউটেনাইজিং হরমোন, ঠিক আছে? এই টাইমে যদি তোমরা রিলেশনশিপ বানাও সেক্ষেত্রে স্পার্মস এন্টার করে হচ্ছে ভেজাইনা থ্রু দিয়ে ফ্যালোপিয়ান টিউবে গিয়ে মানে ব্যাপারটা সমস্ত ফার্টিলাইজেশনগুলো হয় এবং তারপরে কিন্তু এমব্রায়ো ফর্ম হয়। সে বিষয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। বাট এইটার মেন কাজ হচ্ছে তোমাদের শরীরের এলএইচ হরমোনটাকে ডিটেক্ট করা। এলএইচ হরমোন তখনই আমাদের শরীরে বাড়ে, দেখো আমাদের বডিতে কিন্তু লিউটেনাইজিং হরমোন কম বেশি সবসময় থাকে। সুতরাং এই স্ট্রিপ দিয়ে যখনই তোমরা টেস্ট করবে তোমরা কিন্তু মোটামুটি একটা হালকা ফেন্ট লাইন পাবে। এইচসিজি হরমোন অর্থাৎ যেটা প্রেগনেন্সি হরমোন সেটা কিন্তু সবসময়
এক্সিস্ট করে না। যখন আমরা প্রেগনেন্সি পিরিয়ড আসি, আমাদের শরীরে এমব্রায়ো ফর্ম হয়, বাচ্চা আস্তে আস্তে বড় হচ্ছে, তখন কিন্তু এই HCG হরমোনটা রিলিজ হয়। বাট লিউটিনাইজিং হরমোন কিন্তু কম বেশি আমাদের শরীরে সবসময় থাকে। বাট যখন ওভিউলেশন হয় তখন কিন্তু লিউটিনাইজিং হরমোনকে আমাদের বডি ডিরেকশন দেয় যে এবার কিন্তু তোমাকে আর কি তোমার পাওয়ার বাড়াতে হবে, কারণ যে এগটা রিলিজ হয়েছে সেটাকে তোমাকে নারিশ করতে হবে। তো সেই টাইমে কিন্তু LH হরমোনটা অনেক বেড়ে যায়, সেটাই কিন্তু এই যে স্ট্রিপগুলো আছে সেটা ডিটেক্ট করে। আচ্ছা, ফ্রন্ট ক্যামেরা এই স্ট্রিপগুলো কতটা ভালো করে বোঝা যাবে জানি না, আমি একটা মোটামুটি ভিডিওটার মাঝখানে একটা দিয়ে দেবো যে আমি ফার্স্ট যখন এই প্যাকেটটা কিনেছিলাম, সো আমাকে দুটো প্যাক কিনতে হয়েছিল। ফার্স্ট প্যাকটা যখন আমি কিনেছিলাম তখন আমি খুব কনফিউজড ছিলাম যে এটা কীভাবে কাজ করছে, কারণ প্রেগনেন্সি কিটে কিন্তু পুরোপুরি নেগেটিভ থাকে, আস্তে আস্তে ধীরে 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 লাইন প্রগ্রেস হয়ে পজিটিভ হয়। বাট এটা যখন আমি কিনেছিলাম আমি প্রথম থেকেই দেখছি যে দুটো লাইনই শো করছে। আমি একবার ফ্রন্ট ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি যদি তোমরা বুঝতে পারো। এইটা ছিল হচ্ছে আমার ফার্স্ট কিটটা, জানি না কতটা ভালো করে বোঝাতে পারছি, এটাতে কিন্তু দুটো লাইনই রয়েছে। তো আমি ব্যাক ক্যামেরা একটা দিয়ে দিচ্ছি ফটো, দেখো এখানে, আশা করি তোমরা বুঝতে পারবে। সো এইটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট কিটটা ছিল। এটাতে মানে যখন আমি প্রথম দিন টেস্ট করলাম আমার ওভিউলেশন ট্র্যাক করার জন্য, আমি দেখলাম তখনই একটা হালকা লাইন। তো তখন আমি ভাবলাম যে তাহলে কি আমি ওভিউলেট করছি, বুঝতে পারলাম না। তারপর কিন্তু আমি আবার টেস্ট করেছিলাম এবং এটার মধ্যে 5টা কিট থাকে টোটাল। তো সেকেন্ডটায় দেখো লাইনটা আরেকটুখানি ডার্ক দেখা যাচ্ছে, এটা একদম ফেন্ট, এটা আরেকটু ডার্ক। এরপরে যে টেস্ট আমি করলাম সেটা ছিল হচ্ছে এইটা। একটা টেস্ট করলে ডেফিনেটলি বোঝা যায় না, সো পরপর টেস্ট তোমাদেরকে করতে থাকতে হবে প্রপার ডেটাকে ট্র্যাক করার জন্য। এইটা দেখে নাও, এটা কিন্তু আরেকটু ডার্ক, মানে এটা একদম হালকা, এটা একটু ডার্ক, আর এটা কিন্তু আরেকটু ডার্ক। এইবারে এরপরে যে টেস্টটা আমি করেছিলাম সেই টেস্টের রেজাল্টটা ছিল হচ্ছে এইটা ছিল এর পরের টেস্টের রেজাল্টটা। এবার এই দুটো লাইন দেখো, এই লাইন দুটোর থেকে কতটা বেশি ডার্ক, ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। অ্যান্ড এইটা হচ্ছে আমার লাস্ট কিটটা, যেটাতে কিন্তু প্রপার লাইন চলে এসেছিল, ঠিক আছে, জাস্ট দেখো প্রপার লাইন কিন্তু চলে এসেছিল, ঠিক আছে। সো আমি যখন ফার্স্ট টাইম এই টেস্টগুলো করি, সো মোটামুটি যে কটা দেখালাম তোমাদের, 1 2 3 4 5টা স্ট্রিপ থাকে এক একটা মানে আইনোর এইরকম প্যাকে। তো আমি ফার্স্টে ডিটেক্ট করতে পারিনি অনেস্টলি, তার কারণ আমি ভাবছিলাম প্রথম থেকেই যখন ফেন্ট লাইন আছে তার মানে আমি ওভিউলেট করছি। সো আমি বুঝতে পারছিলাম না এক্স্যাক্টলি কোন টাইমটাতে গিয়ে আমাদেরকে প্রপার রিলেশনশিপ মেনটেন করতে হবে। বাট লেটার অন আমি যখন আমার গাইনোকোলজিস্টের সাথে কথা বললাম তখন উনি বললেন আমাদের এই ওভিউলেশনে অনেকগুলো হাই রিস্ক টাইম থাকে আর একটা পিক টাইম থাকে, মানে যেদিন তুমি ওভিউলেট করছো মানে ডিম একদম তৈরি হয়ে রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে পিক, আর তার আগের দিন আর পরের দিনটা হচ্ছে হাই চান্স। কিভাবে তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। যখন আমাদের শরীর থেকে ডিম্বাণুটা বেরিয়ে আসে এবং ধরে নাও তার একদিন আগে তোমরা রিলেশনশিপ বানাচ্ছ, সেই দিন হয়তো হচ্ছে এই যে ডিম্বাণু রিলিজের যে প্রসিডিওর সেটা কিন্তু 24 আওয়ার্স টাইম লাগে হতে, ঠিক আছে। এবার যখন ধরে নাও ও বেরোবে তার ঠিক আগের মুহূর্তে তোমরা রিলেশন বানালে, অর্থাৎ স্পার্মস তোমাদের শরীরে ইনজেক্ট হয়ে গেল, তারা ওয়েট করছে তোমার বডিতে গিয়ে। এইবার বিষয়টা হচ্ছে তখনও কিন্তু সেই মুহূর্তে ডিমটা রিলিজ করেনি, তার মানে ফার্টিলাইজেশন কিন্তু হয়নি তখনও। তাহলে সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে স্পার্মসের দুটো ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে এক্স ক্রোমোজোম, একটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম। এটার উপরে যদি তোমরা জানতে চাও আমি পরে ভিডিও বানাবো। সো এক্স ক্রোমোজোম যেটা হয় সে কিন্তু খুব বেশিক্ষণ আর কি টেকে না, ওই একদিন 24 আওয়ার্স মতোই থাকে। বাট ওয়াই ক্রোমোজোম কিন্তু 3 দিন অবধি বেঁচে থাকতে পারে মেয়েদের শরীরে। তো সেই ক্রোমোজোমটা কিন্তু রয়ে আছে তোমার শরীরে এবং সেটা লাইভ আছে, ওকে। যখনই তোমার ডিমটা বেরিয়ে এলো শরীর থেকে বাইরে, সাথে সাথে ও কিন্তু ফার্টিলাইজ করবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল হাই রিস্ক, মানে হচ্ছে তোমার মানে প্রপার পিক টাইম নয় বাট রিস্ক রয়েছে, ঠিক আছে। যেদিন ডিমটা বেরিয়ে এলো সেদিনটা হচ্ছে পিক টাইম, মানে ওই দিনটা একদম মানে প্রপার, ওই দিন করলে তোমার হচ্ছে গিয়ে প্রেগনেন্সি একদম কনফার্মডই হবে।
আর তার পরের দিনটা কেন ধরে রাখা হয়, বিকজ যেহেতু 24 আওয়ার্স টাইম দেওয়া হয় যে ডিমটা কিন্তু 24 ঘন্টা অবধি একদম সতেজ থাকে, তারপর আস্তে 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 কিন্তু ডিমের কোয়ালিটিটা রাপচার হয়ে যায়, পিরিয়ড চলে আসে এবং পিরিয়ডের থ্রু দিয়ে ওই মিউকাস কিন্তু বেরিয়ে যায়। তো সেই টাইমে কি হয়, এক্স্যাক্টলি কোন মোমেন্টে ডিমটা রাপচার হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, ঠিক আছে, বাইরে থেকে বুঝতে পারি না। তো সেই দিনও কিন্তু রিলেশন বানালে একটা হাই চান্স থেকে যায়। তো সেই কারণে ডক্টর আমাকে যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে আমি যে লাস্ট 3 দিন টেস্ট করেছি, অর্থাৎ এইটা হচ্ছে একটা হালকা লাইন, এইটা হচ্ছে গিয়ে আমার একদম ছিল হচ্ছে যেটা ডার্ক লাইন, ঠিক আছে, অ্যান্ড দেন তারপরের দিন ছিল হচ্ছে আবার এই লাইনটা। সো এই তিনটে দেখালে তোমরা ভালো করে বুঝতে পারবে যেটা, সেটা হচ্ছে প্রথম দিনটা একটু হালকা এসছিল, ঠিক কথা, তারপর দিনটা ডার্ক এসছিল, তারপর দিনটা আবার একটু হালকা হয়ে গেছিল। মানে 2 দিন ছিল আমার হাই রিস্ক আর 1 দিন ছিল হচ্ছে আমার পিক, সেটা আমি ধরতে পারিনি, ঠিক আছে। যখন আমি ডক্টরকে বলেছিলাম তখন আমাকে উনি এই সাজেশনটাই দিয়েছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো। যেদিন দেখবে যে তোমাদের দুটো লাইন মোটামুটি ভালো মতো ডার্ক এসে গেছে, ঠিক আছে, ডোন্ট ওয়েট, গো ফর দ্য টার্ন, তোমরা রিলেশনশিপ মেকআপ করো, প্রেগন্যান্সির জন্য ট্রাই করো। আশা করি তোমরা সবাই প্রেগন্যান্সি পাবে এবং খুব ভালোভাবে প্রেগন্যান্সি লিডও করতে পারবে, ঠিক আছে। ডোন্ট ওয়েট ফর দ্য টাইম কি আমার তো প্রথম থেকেই ফেইন্ট লাইন আসছে, এখন আস্তে আস্তে ডার্ক হচ্ছে, তাহলে হয়তো আগে গিয়ে আরও ডার্ক হবে। নো, ডোন্ট ওয়েট ফর ইট। যখনই দেখবে হালকা ফেইন্ট লাইন আসা শুরু হয়ে গেছে, যেটা মোটামুটি বডিতে মানে স্টার্টিং থেকে তোমরা ওভুলেশন ট্র্যাক করে যদি মানে টেস্ট করো, প্রথম দিন থেকেই কিন্তু তোমরা এই ডার্ক মানে হালকা ফেইন্ট পাবে, আস্তে আস্তে ডার্ক হবে। তো যখন মোটামুটি দেখবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ডার্ক লাইনটা কীরকম হয়, এইটা হচ্ছে ডার্ক লাইনটা এইরকম আসে মোটামুটি। এর আশেপাশে যখনই দেখবে যে ফেইন্ট এসে গেছে, গো ফর দ্য টার্ন, প্রেগনেন্সির জন্য ট্রাই করো, ডেফিনেটলি হয়ে যাবে, ঠিক আছে। সো এইটা তোমরা করতে পারো। সো আমার কিন্তু ফার্স্ট হাফে যখন আমি ট্রাই করেছিলাম আমি টোটালি কনফিউজ ছিলাম, আমি মানে কিছুই মেকআপ করে উঠতে পারিনি। কিন্তু তারপর আমি আবার 5টা স্ট্রিপ কিনেছিলাম, এই যে 5টা স্ট্রিপ তোমাদেরকে দেখিয়ে দিই, কারণ আমি মানে প্রেগনেন্সির জন্য প্রচুর মানে ট্রাই করতে গিয়ে আমার প্রচুর টাকা খরচা হয়ে গেছিলো জাস্ট এই স্ট্রিপগুলো কেনার জন্য। এবং এখানে কিন্তু আমি তারপরে যখন ডক্টরের প্রেসক্রিপশন নিয়ে ডক্টরের সাথে কথা বলে আমি যখন আবার এটাই ট্রাই করেছি, আমি কিন্তু ডে 1, ডে 5 এগুলো দেখতেই পাচ্ছি, এগুলো অনেক পুরনো, যেহেতু ডে 2, ডে 4, ডে 3 এরকমভাবে কিন্তু লিখে লিখে রাখতাম যাতে করে আমি খুব ভালো করে ডিটেক্ট করতে পারি। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডে 1টা কীরকম ছিল। এটা ছিল ডে 1, আশা করি বুঝতে পারছো, সেরকম কিছুই কিন্তু দেখা যাচ্ছে না, একটা হালকা পিঙ্ক লাইন ছিল, ঠিক আছে। এটা ছিল আমার ডে 1এরটা। দেন আমি আগেন ট্রাই করি এবং আমি বুঝতে পারি যে আমার প্রপার রেজাল্ট আসেনি। সো এটা ছিল হচ্ছে ডে 2। ডে 2তে দেখো হালকা একটা ফেইন্ট লাইন তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে ডে 2টা। তারপরে আমি বুঝতেই পেরেছিলাম যে আস্তে আস্তে হয়তো আমার লাইনটা এবার ডার্ক হবে, বাট ডে 3তে যখন আমি করেছিলাম, ডে 3 এর লাইনটাও কিন্তু মানে আমার হালকাই এসেছিল। তখন আমি বেশ ভয় পেয়ে গেছিলাম, এটা ভেবে যে হয়তো আমার মানে ওভিউলেশন এই মাসে হয়তো হয়ইনি বা আমার টাইম বেরিয়ে গেছে। অ্যান্ড ডে 4-এ কিন্তু আমার লাইনটা একটু ডার্ক হয়েছিল, ঠিক আছে। সো আমি সেই দিন থেকেই ট্রাই করা শুরু করে দিয়েছিলাম এবং লাস্ট ডে 5-এ গিয়ে আমি দেখেছিলাম আমার লাইনটা আরেকটু ডার্ক হয়েছে, ঠিক আছে। ফ্রন্ট ক্যামেরা কতটা দেখা যাচ্ছে আমি জানি না, বাট আফটার দ্যাট মানে এই টাইমে আমি প্রেগনেন্সি ট্রাই করি, তার মোটামুটি 15 ডেজ পর আমি যখন প্রেগনেন্সি টেস্ট করি তো তখন আমার পজিটিভ আসে। তো আমি তোমাদের সাথে এই সাজেশনসগুলো এই জন্য শেয়ার করলাম কারণ অনেকগুলো রিকোয়েস্ট এসেছিলো, অনেক দিন ধরে প্রচুর ভিডিওস বানাচ্ছি, তো এই ভিডিওটা পোস্ট করার আমার টাইম হয়নি, তো আজকে করে দিলাম। আই হোপ দ্যাট তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি আরও কিছু কোয়েরিজ থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে, নিশ্চয়ই তোমাদের হেল্প করার চেষ্টা করবো।